দেশে জমজমাট ভোটের প্রচার। শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। ঢাকায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট ডাকাতির চেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। 12 ফেব্রুয়ারির ভোট হবে আগামীর সব নির্বাচনের মানদণ্ড, দাবি প্রধান উপদেষ্টার। যারা জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। মূল লক্ষ্য সরে যাওয়ার অভিযোগ ওয়াশিংটনের। ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা। ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল। ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী। শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। কেরানীগঞ্জে প্রচার চালানোর সময় ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িত ফ্যাসিস্ট ও তার দোসররা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতাত্মারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাকার সব আসনে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকায় পরিকল্পিত উন্নয়নের। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন। গণসংযোগের সময় বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন, কেউ কেউ ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে। যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে, তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। এদিকে জুমার নামাজের পর নিজ এলাকাতে প্রচারণায় নেমে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, বিশেষ দুটি দলকে সমর্থন দিচ্ছে সরকার। তারা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায়। দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেব না। নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শঙ্কা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বীর সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলেও অভিযোগ বিএনপির। আর জামায়াত বলছে, সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা। ভোটারদের মন জয়ে দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাজশাহীর কাটাখালী ও কাপাসিয়া এলাকায় শুক্রবার সকালে গণসংযোগ শুরু করেন রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে। আর রাজশাহী 2 আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেববাজারে প্রচারে নামেন নেতাকর্মীরা। বিএনপি সরকারই উন্নয়ন করে, বিএনপি সরকারের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আগামী দিনেও এই আশাতেই, এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেলার মতো যে 31 দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া।
হবিগঞ্জ ৩ আসনের গোপায়া ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে গাউচ। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষে। খুলনায় গণসংযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সমালোচনার কিছু না পেয়ে জামায়াতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা। এবার নির্বাচনে ইসলাম, জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কাল, বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিল, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, বিহার মণ্ডল মোহনপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে ভোট চান শাপলাকলিতে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয়া নাই। বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারের দরজায়। বিএম কলেজ মাঠে পূজার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করছেন প্রার্থীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, প্রচারণার দ্বিতীয় দিনে কেমন দেখছেন আমেজ? প্রার্থীরা কি বলছেন সব মিলিয়ে জানাবেন। কৌরি, আসলে আমরা দেখেছি প্রতীক বরাদ্দের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে জাঁকজমকভাবে আসলে প্রচারণার কাজ শুরু হয়েছে। আমি ময়মনসিংহ মহানগরীর নম্বর ওয়ার্ডে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আবু আহমদ কন্দর, তিনি কিন্তু তার প্রচারণা চালাচ্ছেন জনগণের সাথে নিয়ে। আমরা একটু জানবো আসলে কেমন প্রচারণা চালাচ্ছেন, কোনো ধরনের থ্রেট আছে কিনা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বুথের মাঠে যখন আমরা যাচ্ছে, মানুষের অনুভূতি, মানুষের প্রকাশ যে 17 বছরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা, তার পতনের পর যে ভোটের অধিকার জনাব তারেক রহমানের পরিকল্পনায় এসেছে, সাধারণ মানুষ যুদ্ধ করে তাকে সেই ফ্যাসিস্ট হাসিনার পতন করেছে। আজকে মানুষ উচ্ছ্বসিত আনন্দে আমাদেরকে জড়িয়ে ধরে ভোটের কথা বলে বিএনপি জনপ্রিয় দল বেগম খালেদা জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। তারা আগামী দিনে স্বাধীনতা বিরোধী চক্রকে ভোটের মাধ্যমে পরাজিত করে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে চায়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে যাবে। আর যে কোনো চক্রান্তকে তারা তার সঙ্গে জবাব দেওয়ার জন্য সাধারণ জনগণ ভোটার ঐক্যবদ্ধ আছে। আমাদের কাছে সেটা প্রতীয়মান হয়। ধন্যবাদ। কৌরি, আসলে দেখছিলেন যে আসলে জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়েই কিন্তু এখানকার প্রার্থী যিনি রয়েছেন তিনি জনসাধারণের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। যে প্রত্যাশিত পরিবর্তনের যে লক্ষ্য সেটা কিন্তু মানুষের কাছে বলছেন। কৌরি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো নিজ আসন ঢাকা 17-তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ভাসানটেক এলাকায় বিআরবি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দুপুর থেকেই জনসভায় অংশ নিতে ভাসানটেকের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আসতে শুরু করেছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা বসার জায়গায় ব্যবস্থা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর 12টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরে রাতভর দেশের 7টি জেলায় সমাবেশ শেষে শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। সন্ধ্যায় ভাসানটেক বিআরবি ময়দান থেকে রাজধানীতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সাহা, যুক্ত হব তার সাথে।
পার্থ, তারেক রহমান তো ভাসান থেকে ভোটের প্রচারে যোগ দেবেন সন্ধ্যায়। এখন সেখানে নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন। যে বিআরবি ময়দানটি রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করছি। এই জায়গায় কিন্তু সন্ধ্যা 6টা নাগাদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং নির্বাচনী যে জনসভা সেটি কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে রয়েছে। এই বিআরপি ময়দানের যে মাঠটি, সেই বিশাল মাঠ কিন্তু লোকে লোকারণ্য হয়ে রয়েছে। আমি যদি একটু আমার সহকর্মীকে দেখানোর কথা বলি, এই পুরো ময়দান জুড়ে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মী তারা তাদের অনুসারীদেরকে নিয়ে এই ময়দানে উপস্থিত হয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখেছি এই যেই জায়গাটি, এই জায়গা ভাসানটেক থানার বিভিন্ন জেলা, বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মী অর্থাৎ বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে সামনে যেই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের জন্য এই আসনটি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে যে নির্বাচন করছেন, সেই নির্বাচনের বার্তা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার যে কর্মকাণ্ড, যে কার্যক্রম, সেটি মূলত এই জায়গা থেকে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন এবং তার পরবর্তীতে এই নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে এই যে ভাটারা থানাধীন যেই ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ ঢাকা 17 আসনের যে এরিয়া রয়েছে, সেই এরিয়ায় কিন্তু সেই বার্তা আসলে পৌঁছে দিবেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, দুপুরের পর থেকে এই জায়গাটিতে তারেক রহমানের আসা অর্থাৎ আগমন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। দুপুরে আমরা দেখেছি এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজেপি সহ বিভিন্ন পর্যায়ের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এই জায়গাটিতে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ গোয়েন্দা সংস্থার সাদা পোশাকে কিন্তু যারা রয়েছেন কর্তব্যরত তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং এই পুরো মাঠ অর্থাৎ বিআরবি ময়দান যেটি বলা হয়, সেই বিআরবি ময়দান কিন্তু কানায় কানায় একেবারে পূর্ণ হয়ে রয়েছে নেতাকর্মীদের পদচারণায় এবং ঢাক ঢোল পিটিয়ে ধানের শীষ, বাহারি রকমের ক্যাপ, টি শার্ট পরে কিন্তু তারা মূলত এই যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সেই জনসভাটিতে কিন্তু আসছেন এবং দীর্ঘ অপেক্ষা কিন্তু তারা করছেন। এই ঢাকা 17 আসন থেকে কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মূলত তার আগমন ঘিরেই এই যে আয়োজন, সেই আয়োজন সফল করতেই এই নেতাকর্মীর ঢল। কৌরি, এই ছিল আমার কাছে ভাসানটেক থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই তাদের কার্ড। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াত সহ 10 দলের এই নির্বাচনী জনসভা। শুক্রবার থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী সমর্থকরা। বেলা 12:30টার দিকে এই আয়োজনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় পঞ্চগড় 1 আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারিদের বয়কট করতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়, যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে, এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামায়াত ইসলামী। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকাই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি, আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা যাব না।
জনসভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান। পরে দিনাজপুর শহরের গোরে শহীদ ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, যুগের পর যুগ দিনাজপুর অঞ্চলের মানুষের সাথে বৈষম্য হয়েছে। এ সময় শফিকুর রহমান আশ্বাস দেন, সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। যদি আমরা আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় মাঝপথে অনেকটা হঠাৎ করেই নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন এনেছে কমিশন। দেশের ভেতরের পোস্টাল ব্যালটে সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রতীকগুলোই শুধু থাকবে। এই পরিবর্তনের ফলে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে সব প্রতীক থাকছে না। বৃহস্পতিবার পরিচালনা বিধিমালার ওই সংশোধনীতে এসআরও জারি করে আইন মন্ত্রণালয়। ইসির দাবি, নির্বাচনী কাজের সুবিধার্থে এসব সংশোধনী আনা হয়েছে। সারা দেশে গণভোটে হ্যাঁর পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা। সকালে ধামরাই উপজেলার বাটুলিয়া গ্রামে বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন কমিশনের বরাত দিয়ে আরও বলেন, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। মাজার প্রসঙ্গে তিনি বলেন, বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয়, তো দেশে আর স্বৈরাচার ফিরবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 256, কুমিল্লা 8-এ। ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 8 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যিনি মনোনয়ন পেয়েছেন। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই জানতে চাই যে এই আসনটি নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে, যদি একটু বলুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মাদ। আলহামদুলিল্লাহ, কুমিল্লা 8 বড়ুড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার প্রার্থী হিসাবে আমি মুফতি সাদিক মাহমুদ বিন নুরি। বড়ুড়াবাসীকে আমি স্বাগত জানাই এবং বড়ুড়াবাসীর যেই ব্যাপক উদ্দীপনা এবং ব্যাপক উৎসাহ, ইসলাম এবং দেশ মানবতার স্বার্থে যেভাবে মানুষ এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এবং তারা বহুদিন পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে জয়ী করতে চায়, এটা তাদের মনের বাসনা বুঝতে পারলাম। যে আমি ডোর টু ডোর ঘুরে ঘুরে দেখতে পেলাম যে ধার্মিক মানুষগুলা, গরিব মানুষগুলা যারা আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা অধিকার আলেম ওলামার মাধ্যমে, ইসলামী আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে তারা ফিরে পেতে চায়। সেক্ষেত্রে বিভিন্ন দল বিভিন্নভাবে প্রচারণা করছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি কি দিচ্ছেন? যে আমি তো এভাবে প্রতিশ্রুতি দেব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা, সাহাবায়ে কেরাম তাদের নেতৃত্ব দ্বারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উত্তরসূরি। এই হিসাবে আপনি দেখেন একটা অভিযোগ পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র চালাইছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন, একটা অভিযোগ পাওয়া যাবে না। আমি অভিযোগবিহীন
আমি আমার বড়ুরাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেটা কি ধরনের হতে পারে? কোনো পরিকল্পনা আছে? কোনো নতুনত্ব নিয়ে আসবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এতে আমার অর্থনীতিকে আমি অনেক চাঙ্গা করবো ইনশাআল্লাহ। যেহেতু সংক্ষিপ্ত সময় সব কিছু বিস্তারিত বলতে পারছি না, আমার পরিবেশ সুরক্ষা, এরপরে আমার সামাজিকভাবে আমি 3টা যেটা সুষম এবং আমি যেটা গঠনমূলক, যে আমার একটা বড়ুরাকে আমি সুন্দর একটা বড়ুর উপহার দিব। এবং আমি শুধু তাই না, আমার মনের ভিতরে যে আশা, আমি আসলে খুলে বলতে পারতেছি না সংক্ষেপ সময়ের কারণে, যে আমি পুরা বাংলাদেশের মধ্যে বড়ুরা থানাকে একটা মডেল থানায় পরিণত করবো ইনশাআল্লাহ। কোনো দুর্নীতি থাকবে না। 1 নম্বর, বাংলাদেশ পিছিয়ে আছে একটা কারণে, দুর্নীতি। আমি দুর্নীতি একদম জিরো টলারেন্স দেখাবো ইনশাআল্লাহ। 1 বিন্দু পরিমাণ কোনো আমাদের বড়ুরাতে দুর্নীতি থাকবে না। দুর্নীতি মুক্ত এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ গঠন করব। এবং আমরা ঘরে ঘরে এবং গ্রামে গ্রামে আমরা এমন কিছু অবস্থান পরিবেশ তৈরি করব যে তারা নিজ থেকে বলবে আমরা ইসলামী আন্দোলন হাত পাকাকে বারবার চাই। সেক্ষেত্রে জামাত রয়েছে, আপনারা আলাদা হয়ে গেছেন, ভোটের মাঠে কি এটার প্রভাব পড়বে কিনা? ইনশাআল্লাহ কোনো প্রভাব পড়বে না। ধার্মিক মানুষগুলো আলেম ওলামার দিকে বেশি দুর্বল। আর ইসলামী আন্দোলনের মধ্যে মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা সর্বশ্রেণীর মানুষ এখানে আছে। হ্যাঁ, এরপরে আমাদের মধ্যে যে হিন্দু ভাইয়েরা আছেন বা খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, ভাই বোনেরা আছেন, তারাও চায় যে এই দেশে আলেম ওলামার মাধ্যমে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। অন্য কারো বারবার দেখেছে তারা অন্য দলগুলো দেখেছে, কেউ বাংলাদেশের শান্তি ফিরে আনতে পারে নাই। অতএব আলেম ওলামাদের মধ্যে, কারণ আলেম ওলামা মদ খায় না, জুয়া খেলে না, 2 নম্বরই করে না, চুরি করে না, তারা এই দেশের মানুষ ভালো করেই জানে। অতএব আমি একজন মুফতি, আমি একজন মাওলানা। হ্যাঁ, নারী ভোটাররা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ, এক তো তারা বহু আগ থেকে যুগ যুগ ধরে আলেমদের প্রতি দুর্বল। হ্যাঁ, যে আলেমকে পাইলে এরা বিশ্বাস করে, এক বাক্যে বলতে পারে যে হ্যাঁ, যে আমরা অবশ্যই আলেম ওলামাদেরকে পছন্দ করি এবং হাত পাকা ভোট দেব, এটা তাদের মনের ভাষণা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM TVC ইলেকশন এক্সপ্রেসের। দর্শক, কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্ত হচ্ছি তার বক্তব্যে। মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে বাড়ির প্রধানকে মহিলাকে, যাতে করে সে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, কাপড় কিনতে পারে এবং স্বাস্থ্য সেবা খেতে পারে। কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়া হবে, যাতে করে সে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক এই সমস্ত কিনতে পারে। বন্ধুগণ, এখানে পুরানো লোক আছে অনেক, এর থেকে ডিপ টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, কে আনছিল সেগুলো বলতে জানেন না আপনারা? পরিবার হয়তো চলে, আমরা ডিপ টিউবওয়েল নিয়ে আসছিলাম, ডিপ টিউবওয়েল আনছিলাম বলে এখন আপনারা সবজি করতে পারতেছেন, 2টা ধান করতে পারতেছেন, ভুট্টা করতে পারতেছেন, তাই না? ভুট্টাটা আমরা নিয়ে আসতেছি। বন্ধুগণ, আমরা কাজ করেছি অতীতে, এখনো কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আমাকে চিনেন না? আমাকে ওর বাপের নাম জানেন? চকামিয়া, ঠিক না? চকামিয়া চুয়ামুই। আমি এখানে 91 সাল থেকে নির্বাচন করি, তাই না? আমি কখনো জিতছি, কখনো হারছি, কখন আপনাদের ছেড়ে গেছি। 2001 সালে আপনাদেরকে নির্বাচন করতে আসছিলাম, আপনারা শুনছিলেন আমার টাকা নাই, পয়সা নাই, কেউ ডিম বিক্রি করে, কেউ মুরগি বিক্রি করে আমাকে নির্বাচনের জন্য টাকা দিয়েছিলেন। সেই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। বন্ধুগণ, আজকে আবার আপনাদের সামনে আমি আসছি। আমার অনেক বয়স হয়ে গেছে, 78 বছর বয়স হয়েছে প্রায়। আমি দেশের জন্য কাজ করার চেষ্টা করেছি, গণতন্ত্রের জন্য কাজ করার চেষ্টা করেছি, 11 বার জেলে গেছি। আমি আমার অসুস্থ স্ত্রীকে যখন সার্জারি হবে, অপারেশন হবে, তখন আমি জেলে ছিলাম। কিন্তু সত্য কথা, এই শেষবারের মতো আমি আপনাদের কাছে আসছি। আমি এবার নির্বাচন করতে আসছি, আপনাদের আমি ভোট চাই। ধানের শীর্ষে ভোট দিলে আমি সুযোগ পাবো নির্বাচিত হবার, তখন আপনাদের কাজ করবো, আমরা স্কুলগুলো করবো।
জ্ঞান, সুর আর সৃষ্টির দেবীর আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে চলছে বিশেষ আয়োজন। ঢাকের তালে আর হলুদ সাদা সাজে উৎসবের আবহ চারপাশে। জ্ঞান ও প্রজ্ঞার প্রার্থনায় অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও ভক্তরা। জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাঙ্গণে মণ্ডপে মণ্ডপে চক্ষুদানের মধ্য দিয়ে দেবীর উন্মোচন হয়। বিদ্যা, বুদ্ধি আর সৃষ্টিশীলতার দেবী সরস্বতীর আরাধনায় এখন উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুল আর অঞ্জলি দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা, করছেন প্রার্থনা। অঞ্জলি নিয়ে ছবি টবি তুলবো, তারপর ঘুরবো ফিরবো, প্রসাদ নিব। প্রতিবারই আসা হয়, ভালো লাগে। এটা একটা অনুষ্ঠান নয়, এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের একটা সম্প্রীতির আলোকে আমরা দেখতে চাই। যে সরস্বতী পুজোয় সবার মনের মধ্যে জ্ঞান, সমৃদ্ধি, শ্রী এটা বৃদ্ধি করবে। বাবা মায়ের হাত ধরে এসেছে শিশুরাও। বিদ্যার দেবীর চরণে প্রথম অক্ষর লেখার মধ্য দিয়ে কারো কারো শুরু হচ্ছে শিক্ষা জীবন। ছোটবেলায় আমার হাতে খড়ি আমার বাড়ির পুরোহিতের মাধ্যমে হয়। জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টে, আসলে আমার ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে ওর হাতে খড়ি দিব। শিক্ষার্থীরা বলছেন, বিনাপানি দেবীর আরাধনা উপলক্ষে সরস্বতী পূজা ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত হয়ে আসে তাদের কাছে। খেজুর কাটা, একটু জিবে দেওয়ার রিচুয়াল আছে, আবার আপনার হলুদ দিয়ে স্নান করার রিচুয়াল আছে। এখানে অন্যরকম মজা, বাড়িতে অন্যরকম মজা, অবশ্যই মিস করছি তাদের। ঢাকা সহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যার দেবীর আরাধনায় আজ উৎসব মুখর জগন্নাথ হল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বৈচিত্র্যময় আয়োজনে সরস্বতী পূজা পরিণত হয়েছে সম্প্রীতির এক অনন্য মিলন মেলায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, জগন্নাথ হল, ঢাকা। আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের দাবি, WHO তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে এবং সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। মার্কিন কর্মকর্তারা আরও বলেন, চীনসহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র WHO-তে অতিরিক্ত অনুদান দিয়েছে, অথচ সংস্থাটির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের স্বার্থ প্রতিফলিত হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, বৈশ্বিক সংস্থাটির বাইরে থেকেই যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্যে কাজ চালিয়ে যাবে। অন্যদিকে WHO বলেছে, যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়ে ফেব্রুয়ারির শুরুতে নির্বাহী বোর্ডে আলোচনা করা হবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।